কল্পনা করুন পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মরুভূমি, তীব্র রোদ, জ্বলন্ত বালি আর এমন এক শূন্যতা যেখানে জীবনের অস্তিত্ব থাকার কথা না। কিন্তু যদি সেই মরুভূমির বুকেই হঠাৎ জন্ম নেয় নীল চকচকে বিশাল লেক, যদি কোটি কোটি টন মিঠা পানি বয়ে যায় সাহারার গভীরে, যদি মৃত বালির দেশ একদিন সবুজের রাজ্যে রূপান্তরিত হতে শুরু করে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? এটা কোনো সিনেমা নয়, এটা কোনো কল্প কাহিনীও নয়, এটা মানব ইতিহাসের সবচেয়ে সাহসী প্রকল্পগুলোর একটি। মিশরের তোশকা প্রজেক্ট, এক এমন এক্সপেরিমেন্ট যেখানে মানুষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রকৃতিকে। নীল নদের পানি মরুভূমির গভীরে পাঠিয়ে তৈরি করা হয়েছে নতুন কৃষিজমি, নতুন লেক, নতুন ইকোসিস্টেম, এমনকি নতুন এক সভ্যতার ভিত্তি। কিন্তু এই অবিশ্বাস্য স্বপ্নের পেছনে লুকিয়েছিল বিলিয়ন ডলারের ঝুঁকি, রাজনৈতিক অস্থিরতা, পানির বাষ্পীভবন, লবণাক্ত মাটি আর পরিবেশগত বিতর্ক। সাফল্যের পর কেন থেমে গিয়েছিল এই প্রকল্প? কেন শুকিয়ে যেতে শুরু করেছিল তোশকা লেকস? আর ২০১৪ সালের পর কিভাবে আবার জীবন্ত হয়ে উঠল মরুভূমির বুকের সেই হারানো স্বপ্ন? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে ৯৫% বনভূমির দেশ, মাত্র ৫% উর্বর জমির সীমাবদ্ধতা ভেঙে মানুষ সাহারার বালির নিচে গড়ে তুলতে চাইছিল এক নতুন সভ্যতা। আপনি দেখছেন ইনফোনারি, যেখানে জটিল ইতিহাস, প্রযুক্তি আর বাস্তবতার অজানা গল্পগুলো আমরা তুলে ধরি গভীর বিশ্লেষণ আর সাসপেন্সের সাথে। চলুন শুরু করি মরুভূমির বুকে জন্ম নেওয়া সেই অবিশ্বাস্য স্বপ্নের গল্প, তোশকা প্রজেক্ট, মানব সাহসের সবচেয়ে রহস্যময় অধ্যায়। সূর্য যখন সাহারার বুকে আগুন ঢেলে দেয়, তখন সেই মরুভূমি যেন পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর নীরবতার প্রতীক হয়ে ওঠে। দূর থেকে তাকালে শুধু দেখা যায় অসীম বালির ঢেউ, উত্তপ্ত হাওয়া আর এমন এক শূন্যতা যেখানে জীবনের কোনো চিহ্ন থাকার কথাই না। কিন্তু কল্পনা করুন, সেই মৃত্যুর মতো নীরব বালির সমুদ্রের মাঝখান দিয়ে হঠাৎ বইতে শুরু করেছে কোটি কোটি টন মিঠা পানি। হ্যাঁ, এটা কোনো সায়েন্স ফিকশন না, কোনো সিনেমার দৃশ্যও নয়, এটা বাস্তব। এটা মিশরের মহাস্বপ্ন তোশকা প্রজেক্ট, এক এমন প্রকল্প যেখানে মানুষ প্রকৃতির সবচেয়ে কঠিন ভূখণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে মরুভূমির গভীরে জীবন সৃষ্টি করার চেষ্টা করেছে। এই গল্প শুধু একটি উন্নয়ন প্রকল্পের নয়, এই গল্প মানুষের জেদ, বিজ্ঞান, রাজনীতি, পরিবেশ এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার লড়াইয়ের গল্প। হাজার বছরের সভ্যতার দেশ মিশর, যার ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা লেখা হয়েছে নীল নদের জল দিয়ে। সেই নদীর ছিল জীবন, কৃষি, অর্থনীতি, সবকিছু প্রাণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মিশরের জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে। আর তখন একটি ভয়ঙ্কর বাস্তবতা সামনে আসে। দেশের প্রায় ৯৫% মানুষ বাস করছে মাত্র ৫% জমিতে, যা নীল নদের তীরবর্তী এলাকা। আর বাকি ৯৫% এলাকা অন্তহীন সাহারা মরুভূমি, যেখানে শুধু বালি আর দহন। সরকার বুঝতে পারল, যদি এই অবস্থায় চলতে থাকে, তাহলে ভবিষ্যতে খাদ্য সংকট, বেকারত্ব এবং নগরায়নের চাপ দেশকে বিপদের দিকে ঠেলে দেবে। নতুন জমি দরকার, নতুন কৃষি দরকার, নতুন জনপদ দরকার। কিন্তু সেই জমি কোথায়? উত্তর ছিল মরুভূমির মাঝেই। আর এখানেই জন্ম নেয় এক অবিশ্বাস্য ধারণা। নীল নদীর অতিরিক্ত পানি মরুভূমির গভীরে পাঠানো হবে, সেখানে সৃষ্টি করা হবে নতুন কৃষিজমি, নতুন লেক, নতুন ইকোসিস্টেম, এমনকি এক নতুন সভ্যতা। তো ১৯৯০-এর দশকে মিশরের পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয় নিউ ভ্যালি প্রজেক্ট, যা পরবর্তীতে বিশ্বজুড়ে পরিচিত হয় তোশকা প্রজেক্ট নামে। লক্ষ্য ছিল সাহারার গভীরে অবস্থিত তোশকা ডিপ্রেশন, এক বিশাল প্রাকৃতিক নিচু অঞ্চল যেখানে পানি জমলে তৈরি হতে পারে বিশাল লেক। পরিকল্পনা ছিল লেক নাসের থেকে পানি তুলে সেই মরুভূমির গভীরে পৌঁছে দেওয়া। কিন্তু তখন অনেক বিশেষজ্ঞ এটিকে অসম্ভব বলে ঘোষণা করেছিল। কারণ মরুভূমির মাঝখানে এত বিশাল পরিমাণ পানি পাম্প করে পাঠানো, এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে জটিল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জগুলোর একটি। তবুও মিশর পিছিয়ে যায়নি। কোটি কোটি ডলার বিনিয়োগ করা হয়। হাজার হাজার ইঞ্জিনিয়ার, ভূতত্ত্ববিদ, পরিবেশবিদ এবং প্রযুক্তিবিদ একসাথে কাজ শুরু করেন। মরুভূমির বুকে খনন শুরু হয় বিশাল
নালা, তৈরি হয় নতুন রাস্তা, আর দিনরাত গর্জন করতে থাকে ভারী যন্ত্রপাতি। ধীরে ধীরে মরুভূমির নিস্তব্ধতা ভেঙে যায় মানুষের স্বপ্নের শব্দে। এই প্রকল্পের হৃদস্পন্দন ছিল নীল নদের উপর নির্মিত আসওয়ান হাই ড্যামের পেছনে অবস্থিত বিশাল কৃত্রিম জলাধার লেক নাসের। এখান থেকেই পানি তুলে মরুভূমির দিকে পাঠানোর জন্য তৈরি করা হয় বিশ্বের অন্যতম বৃহৎ পাম্পিং সুবিধা মোবারক পাম্পিং স্টেশন। এই স্টেশন বসানো হয় ২৪টি বিশাল পাম্প, যা দিনরাত কাজ করে প্রায় ৫০০ মিটার উচ্চতায় পানি তুলত। তারপর সেই পানি প্রবাহিত হতো বিশাল শেখ জায়েদ ক্যানেলের মাধ্যমে, যা বালির বুক চিরে মাইলের পর মাইল এগিয়ে যেত তোশকা অঞ্চলের দিকে। যেখানে আগে শুধু শোনা যেত মরুভূমির হাওয়ায় শো শো শব্দ, সেখানে প্রথমবার শোনা গেল পানির প্রবাহ। যেন মরুভূমির বুকে জন্ম নিল কৃত্রিম নদী। স্যাটেলাইট ইমেজে দেখা যেতে লাগলো চকচকে নীল রেখা, মানুষের তৈরি জলপথ। বিজ্ঞানীরা বিস্মিত, বিশ্ব মিডিয়া হতবাক। মরুভূমিতে সত্যি পানি বইছে? এরপর যা ঘটল তা যেন এক বৈজ্ঞানিক অলৌকিকতা। কয়েক মাসের মধ্যে স্যাটেলাইট থেকে দেখা গেল সাহারার বুকে জন্ম নিয়েছে নতুন নীল চকচকে জলাধার তোশকা লেকস। আগে যেখানে ছিল শুধু সোনালি বালি, সেখানে জমতে শুরু করলো মিঠা পানি। প্রাকৃতিক নিচু ভূমিতে পানি জমে তৈরি হলো একের পর এক লেক, যেগুলো এত ছোট ছিল যে মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যেত। বিশ্ব এটিকে আখ্যা দিল মিরাক্কেল অফ সাহারা। ধীরে ধীরে পরিবেশের পরিবর্তনও চোখে পড়তে শুরু করলো। স্থানীয়দের মতে বাতাসে আর্দ্রতা বাড়ছিল, তাপমাত্রা কিছু এলাকায় তুলনামূলক কম অনুভূত হচ্ছিল। লেকের ধারে জন্ম নিতে শুরু করলো ঘাস, তারপর ছোট ঝোপঝাড়। প্রকৃতি যেন নতুন করে শ্বাস নিতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই ফিরে এলো মৌসুমী পাখি, ফ্লেমিঙ্গো, হাঁস এবং আরও বহু প্রজাতির। জেলেদের বিস্ময় আরও বেড়ে গেল যখন দেখা গেল লেকগুলোতে মাছও জন্ম নিতে শুরু করেছে। পানি শুধু জমিকে নয়, জীবনকেও ফিরিয়ে আনছে। মিশর সরকার এই সুযোগ হাতছাড়া করেনি। শুরু হলো আধুনিক কৃষি পরীক্ষামূলক প্রকল্প। বসানো হলো ড্রিপ ইরিগেশন, উন্নত সেচ ব্যবস্থা এবং সোলার শক্তিচালিত পাম্প। অল্প সময়ের মধ্যেই মরুভূমির বুকে চাষ শুরু হলো গম, খেজুর এবং বিভিন্ন সবজি। একসময় মৃত ভূমি ধীরে ধীরে সবুজের চাদরে ঢেকে যেতে লাগলো। বিজ্ঞানীরা বললেন, এটি মানব ইতিহাসের সবচেয়ে সাহসী পরিবেশগত এক্সপেরিমেন্টগুলোর একটি। কিন্তু প্রতিটি মহান স্বপ্নের মতো এই প্রকল্পের পেছনেও লুকিয়ে আছে অদৃশ্য বিপদ। শুরুতে সাফল্য যত দ্রুত এসেছিল, সমস্যা তত দ্রুত সামনে আসতে লাগলো। প্রথম বড় চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিক। মরুভূমির গভীরে পানি পাম্প করে পাঠানো ছিল অত্যন্ত ব্যয়বহুল। পাম্পগুলো ২৪ ঘন্টা চলত। বিদ্যুতের খরচ ছিল বিপুল, রক্ষণাবেক্ষণ খরচও আকাশ ছোঁয়া। কোটি কোটি ডলার ব্যয় সত্ত্বেও প্রত্যাশিত দ্রুত কৃষি উৎপাদন সব এলাকায় সম্ভব হচ্ছিল না। এরপর সামনে আসে মাটির লবণাক্ততার সমস্যা। মরুভূমির মাটিতে লবণের পরিমাণ বেশি হওয়ায় অনেক জায়গায় ফসল ঠিকমতো জন্মাতে পারছিল না। কোথাও জমি কাদামাটি দোআঁশে পরিণত হচ্ছিল, আবার কোথাও শুকনো বালি আগের মতোই অনুর্বর রয়ে যাচ্ছিল। তার উপরে সাহারার প্রচণ্ড তাপমাত্রার কারণে পানির একটি বড় অংশ দ্রুত বাষ্পীভূত হতে লাগলো। অর্থাৎ যত পানি আনা হচ্ছিল, তার উল্লেখযোগ্য অংশ আকাশে মিলিয়ে যাচ্ছিল। সমস্যা এখানেই থামেনি। রাজনৈতিক অস্থিরতাও প্রকল্পকে বড় বাধা দেয়। ২০১১ সালে মিশরে বিপ্লব ঘটে, সরকার পরিবর্তন হয় এবং জাতীয় অগ্রাধিকার তালিকায় তোশকা প্রকল্পের গুরুত্ব কমে যায়। বহু সময় পাম্পিং স্টেশন বন্ধ হয়ে পড়ে, ক্যানেলগুলো রক্ষণাবেক্ষণ কমে যায়, লেকগুলো সংকুচিত হতে শুরু করে। একসময় মনে হচ্ছিল এই বিশাল স্বপ্ন হয়তো বালির নিচেই চাপা পড়ে যাবে। যেখানে একসময় সবুজ ঘাস দুলত, সেখানে আবার উঠতে শুরু করলো সোনালি বালি। কিন্তু ইতিহাসের মোড় আবার ঘুরে যায় ২০১৪ সালে। নতুন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ঘোষণা করেন তোশকা প্রকল্পকে পুনর্জীবিত করা হবে এবং এটিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে পুনরায় চালু করা হবে। আগের ভুলগুলো বিশ্লেষণ করে আনা হয় নতুন প্রযুক্তি। পুরনো সিস্টেমের পরিবর্তে বসানো হয় স্মার্ট ইরিগেশন ব্যবস্থা, জিপিএস ভিত্তিক সার্ভে প্রযুক্তি এবং সোনালী এনার্জি চালিত পাম্পিং সিস্টেম। যেখানে আগে মরিচা ধরা যন্ত্র পড়েছিল, সেখানে এখন উঠতে শুরু করলো ড্রোন। এই ড্রোনগুলো জমির আর্দ্রতা, তাপমাত্রা, মাটির উর্বরতা এবং ফসলের অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলো। মাটির লবণাক্ততা কমাতে শুরু হয় জৈব পদ্ধতি,
ও উন্নত মাটি পুনরুদ্ধার প্রযুক্তি। আবার শুরু হলো কৃষি। আবার দুলতে লাগলো গমের ক্ষেত, খেজুরের বাগান, সবজির চাষ। ধীরে ধীরে তোশকা অঞ্চল আবার জীবন্ত হয়ে উঠতে শুরু করল। নতুন গ্রাম গড়ে ওঠে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দেশীয় খাদ্য উৎপাদন বাড়তে থাকে। সরকারের মতে এই অঞ্চল থেকে প্রতি বছর লাখ লাখ টন শস্য উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য একটি কৌশলগত সম্পদ। তবে পরিবেশ বিজ্ঞানীরা এখনও সতর্ক, কারণ মরুভূমির প্রাকৃতিক ভারসাম্যে এত বড় পরিমাণ মিঠা পানি প্রবেশ করানো দীর্ঘমেয়াদে ইকোসিস্টেমের পরিবর্তন ঘটাতে পারে। এছাড়া নীলনদের পানি নিয়ে আগে থেকেই মিশর, সুদান ও ইথিওপিয়ার মধ্যে জলবন্টন নিয়ে উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পানি ব্যবহার আঞ্চলিক জলরাজনীতিকেও প্রভাবিত করতে পারে। ওদিকে ক্লাইমেট চেঞ্জ এই প্রকল্পের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বাষ্পীভবনের হার বাড়ছে, ফলে লেকগুলোর আকার কিছু সময়ে ছোট হয়ে আসছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন তোশকা প্রকল্প মানব সাহসের প্রতীক। আবার অন্যরা বলেন এটি মানুষের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার উচ্চাকাঙ্ক্ষার এক পরীক্ষামূলক অধ্যায়। আজ যদি কেউ তোশকা অঞ্চলে যায়, বিশ্বাস করা কঠিন যে এটি একসময় ছিল অনন্ত মরুভূমি, মাইলের পর মাইল বিস্তৃত ক্ষেত, খেজুরের বাগান, আধুনিক সেচ ব্যবস্থা এবং নতুন জনপদ সবকিছু মিলিয়ে যেন মরুভূমির বুকে গড়ে উঠেছে এক নতুন মিশর। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ কৌশল, খাদ্য নিরাপত্তা, পরিকল্পনা এবং মানব প্রযুক্তির সীমা পরীক্ষা করার এক বাস্তব উদাহরণ। তোশকা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। মানুষ চাইলে মরুভূমির বালিতেও জীবন জন্মাতে পারে, কিন্তু একই সঙ্গে এটি মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে লড়াই করে নয়, বরং তাকে বুঝে তার সঙ্গে ভারসাম্য রেখে এগোনোই টেকসই ভবিষ্যৎ সম্ভাবনা। মরুভূমিতে বয়ে যাওয়া সেই মিঠা পানির ধারা শুধু জমিকে সবুজ করেনি, এটি মানব ইতিহাসে এক নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। আমরা কি সত্যিই প্রকৃতিকে বদলাচ্ছি, নাকি প্রকৃতি আমাদের ধৈর্য আর সীমার পরীক্ষা নিচ্ছে? এটাই তোশকা প্রজেক্টের রহস্যময়, রোম্যান্সকর এবং গভীর বাস্তবতার গল্প, যেখানে ৯৫% মরুভূমির দেশে ৫% জমির সীমাবদ্ধতা ভেঙে ১৯৯০-এর স্বপ্ন, ২৪টি পাম্পের শক্তি, ৫০ মিটার উঁচুতে তোলা পানি, কোটি কোটি ডলারের বিনিয়োগ, ২০১১ সালে থমকে যাওয়া অধ্যায় এবং ২০১৪ সালের পুনর্জন্ম, সব মিলিয়ে মরুভূমির বালির নিচে যেন সত্যিই জন্ম নিচ্ছে এক নতুন সভ্যতা। সারার উত্তপ্ত বালির নিচে যে গল্প লুকিয়ে আছে, তা শুধু একটি উন্নয়ন প্রকল্পের গল্প নয়, এটা মানুষের জেদ, প্রযুক্তি আর ভবিষ্যতের জন্য লড়াইয়ের গল্প। তোশকা প্রজেক্ট আমাদের দেখিয়ে দেয় মানুষ চাইলে মরুভূমিতেও জীবন ফিরিয়ে আনতে পারে, কিন্তু সেই সঙ্গে এটাও মনে করিয়ে দেয় প্রকৃতিকে বদলানোর প্রতিটি চেষ্টার একটি মূল্য থাকে। কোটি কোটি টন পানি, ২৪টি বিশাল পাম্প, ৫০ মিটার উচ্চতায় তোলা জল। প্রশ্ন এখনো রয়ে গেছে, তোশকা কি সত্যিই মরুভূমির বুকে নতুন সভ্যতা গড়ে তুলবে, নাকি প্রকৃতি শেষ পর্যন্ত তার নিজের নিয়মেই সবকিছু জবাব দেবে? আপনার মতামত কি? মানব প্রযুক্তি কি মরুভূমিকে স্থায়ীভাবে সবুজ করতে পারবে, নাকি এটি শুধুই এক সাময়িক চমৎকার? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। ভিডিওটি যদি তথ্যবহুল এবং চমকপ্রদ লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ইনফোনারি চ্যানেলটি, কারণ এখানে আমরা তুলে ধরি বিশ্বের সবচেয়ে রহস্যময়, অজানা এবং গভীর বাস্তব গল্পগুলো ডকুমেন্টারি স্টাইল স্টোরিটেলিং এর মাধ্যমে। আমি আবার ফিরে আসব নতুন এক অবিশ্বাস্য সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত জানতে থাকুন, ভাবতে থাকুন। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।